বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। নিউজ 24 চ্যানেলের সাপ্তাহিক মুক্তির কথা অনুষ্ঠানে আমি কর্নেল মোহাম্মদ আব্দুল হক আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকের এই অনুষ্ঠানে মুক্তির কথা অনুষ্ঠানে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হলো আগামী নির্বাচন, যে নির্বাচনটি নিয়ে বাংলাদেশের রাজনৈতিক নেতৃবৃন্দ, রাজনৈতিক দলসমূহ পাগল প্রায় হয়ে গেছেন। কত শীঘ্র, কত জরুরি ভিত্তিতে নির্বাচন দিয়ে অন্তর্বর্তীকালীন সরকার বিদায় গ্রহণ করবে এবং রাজনীতিবিদরা দেশটাকে পরিচালনা করবেন, এবং সেই জন্য পরিকল্পনা তারা প্রণয় করছেন এবং অন্তর্বর্তীকালীন সরকারও তাদের প্রতিশ্রুতি ব্যক্ত করেছে। আজকের অনুষ্ঠান সে বিষয়ে আমরা কথা বলবো যে আগামী নির্বাচন কি আমাদেরকে মুক্তি দিতে পারবে। এই প্রসঙ্গে আজকে আমাদের স্টুডিওতে দুইজন অতিথিকে আমরা আমন্ত্রণ জানিয়েছি। একজন হলেন আমার ডান পাশে মোহাম্মদ নুরুল হুদা ডিউক, তিনি সভাপতি এসো দেশ গড়ি একটা সংগঠন, সামাজিক সংগঠনের। আপনাকে স্বাগতম। আরেকজন অতিথি আছেন রাজনীতিবিদ, যিনি আমার বাংলাদেশ পার্টির সদস্য নির্বাহী পরিষদ এবং তিনি হলেন প্রকৌশলী মোহাম্মদ লোকমান। আপনাকে স্বাগতম। আমরা কথা না বাড়িয়ে আমাদের অনুষ্ঠানের মূল অনুষ্ঠানে প্রবেশ করছি। প্রথমে আমরা মোহাম্মদ নুরুল হুদা ডিউকের কাছে যাব। আপনি তো জনগণের সাথে মিশছেন, কথা বলছেন, আপনার সংগঠনের সাথে ব্যাপকভাবে আপনারা পরস্পর মত বিনিময় করেন। আপনারা কি মনে করেন একজন সাধারণ ভোটার হিসেবে, দেশের নাগরিক হিসেবে, যেভাবে দ্রুত গতিতে নির্বাচনের দিকে দেশ এগিয়ে যাচ্ছে, আগামী নির্বাচন কি আমাদের মুক্তির পথ এনে দেবে? আপনি কি মনে করেন? জনগণের পক্ষ থেকে আমার যে অপিনিয়ন, যে প্রথম থেকে শেষ সবার আগে দেশ। দেশ যদি থাকে রাজনীতি থাকবে, রাজনীতি থাকলে সমাজ থাকবে, সমাজ থাকলে পরিবার থাকবে, পরিবার থাকলে মানুষ থাকবে, মানুষ থাকলে আমরা দেশকে গড়ে নিতে পারবো। সেই ক্ষেত্রে নির্বাচনের প্রসঙ্গ আপনি যেটা বলেছেন, যে নির্বাচন আমাদের মুক্তি দেবে, মুক্তির কথা আপনি বলেছেন, এটা গায়ের মধ্যে শিহরিত হয়ে যায় যে আমরা মুক্তি চাই। আমরা কিন্তু 200 বছরের গোলামি করেছি, আমরা 53 বছর মুক্তির অপেক্ষায় ছিলাম। 5ই আগস্টের পরে মুক্তির একটা বিশাল সম্ভাবনা দেখেছে। এই সম্ভাবনাকে যদি আমরা কাজে লাগাতে না পারি, তাহলে কিন্তু আবার 200 বছরের ওই গোলামিতে চলে যেতে হতে পারে। সেহেতু এই সম্ভাবনাকে সবার প্রতি, ফ্যাসিস্ট বিরোধী শক্তি সবার প্রতি আমার আহ্বান, ঐক্যবদ্ধভাবে কোনো দলাদলি, হানাহানি, লোভ, হিংসা পরিত্যাগ করে আমাদের ঐক্যবদ্ধভাবে এগিয়ে যেতে হবে। যে তারপরে যেটা সিদ্ধান্ত নিই, নির্বাচন করি, যা করি, সেটাই আমাদের সফল হবে। এখন যদি আমরা কোনো কিছু দূর না করে, দুর্বৃত্তায়ন বন্ধ না করে আমরা নির্বাচনের পথে এখনই হাঁটতে যাই, তাহলে কি আমরা ইস্পিত লক্ষ্য অর্জন করতে পারবো? সেহেতু আমার প্রশ্ন যে আমরা আগে দেশ থেকে যে নতুন সিস্টেম, একটা এই অচল সিস্টেমকে বাদ দিয়ে আমরা নতুন একটা সিস্টেম করে তারপরে নির্বাচনের পথে হাঁটি এবং নির্বাচিত সরকার যেন আমাদেরকে সঠিক পথে, ইস্পিত লক্ষ্যে, মুক্তির পথে, মুক্তির ডাক দিয়ে নিয়ে যেতে পারে, সেই চেষ্টাই আমরা করব। অনেক ধন্যবাদ। খুব সুন্দর বলেছেন, আপনার মনের অভিব্যক্তিগুলো আপনি খুলে বলেছেন। একজন মানুষ হিসেবে যেখানে কোনো আপনার কৃত্রিমতা ছিল না, সহজ সরলভাবে আপনি আপনার অভিব্যক্তি ব্যক্ত করেছেন। আমাদের একজন পলিটিশিয়ান আছেন এখানে, দেখি উনি কি বলেন। আপনি কি মনে করেন আপনারা যে নির্বাচনটা দ্রুত গতিতে চাচ্ছেন, আপনারা তো মেজর স্টেক হোল্ডার হিসেবে ইতিমধ্যে আত্মপ্রকাশ করেছেন। আমার বাংলাদেশ পার্টির নামটাও খুব সুন্দর, বাংলাদেশ আমার, তাই না? আমাদের নাকি আমরা আমাদেরও বলতে পারি? আমাদের। আচ্ছা, ঠিক আছে। সে আমার বাংলাদেশ পার্টির প্রতিনিধি হিসেবে, নির্বাহী সদস্য হিসেবে আপনি কি মনে করেন? আপনি কি মনে করেন আগামী নির্বাচন যদি সহসাই হয়, সে নির্বাচনের মাধ্যমে ইস্পিত, উনি বলছেন ইস্পিত, সে লক্ষ্য অর্জন করা কি যাবে, যে জন্য অসংখ্য প্রাণ দিল, সাগর রক্তের বিনিময়ে যে স্বাধীনতা অর্জিত হলো, দেশ মুক্ত হলো, ফ্যাসিস্ট মুক্ত হলো? আপনি কি মনে করেন? ধন্যবাদ আপনাকে। খুবই চমৎকার একটা টপিক, মুক্তির পথ, মুক্তির কথা। এটা যুগ যুগ ধরে মানুষ সৃষ্টির পর থেকেই মানুষের এই চাহিদা যে আমরা কখন মুক্তি পাব। এটা দেশের সীমান্ত ছড়িয়ে সারা পৃথিবীর প্রতিটি প্রান্তে মজলুম,
নিপীড়িত জনগোষ্ঠীর একটাই কথা, আমার মুক্তি কবে। এই মুক্তির জন্য নানা ফর্মুলা পৃথিবীতে আবিষ্কৃত হয়েছে। গণতন্ত্র, সমাজতন্ত্র, রাজতন্ত্র, একনায়িকতন্ত্র, এই তন্ত্র মন্ত্রের ভিত্তি দিয়ে এই পৃথিবী দীর্ঘ সময় অতিবাহিত করেছে। কিন্তু দুর্ভাগ্যজনক হচ্ছে আমাদের এই যে প্রত্যাশা, মুক্তি কবে, মুক্তি কখন হবে। আমি আজ এ পলিটিশিয়ান এবং আমার বাংলাদেশ পার্টির রিপ্রেজেন্টেটিভ হিসেবে আমরা মুক্তিটাকে এক কথায় বলতে চাই যে আমরা মুক্তি চাই, কিন্তু মুক্তির দ্বারা পথ পন্থা কীভাবে হবে, এই যে রেশনাল ডিসকাশন, এই যে উইথ কম্পারেটিভ একটা ডিসকাশন, এই ডিসকাশনের ভিতর দিয়ে আমাদেরকে যেতে হবে। এই নির্বাচনের ভিতর দিয়ে মেজর পলিটিক্যাল পার্টিগুলো এখন যে নির্বাচন চাচ্ছে, এটা তো শুধুমাত্র এমন আমরা একদিকে একটি গোষ্ঠী চিন্তা করতেছি যে তারা ক্ষমতায় যাওয়ার জন্য, ক্ষমতার স্বাদ ভালোভাবে নেওয়ার জন্য তারা এই নির্বাচন দিতে চাচ্ছে। আবার আরেকটি পক্ষ মনে করতেছে যে সেম ভাইস ভার্সা ওই পলিটিক্যাল পার্টিগুলো মনে করতেছে তারা এখন ক্ষমতা ভোগ করতেছে। এই যে আমরা পরস্পরকে এভাবে দোষারোপের জায়গা থেকে এটাকে আমরা আইসোলেটেড ওয়েতে দেখতেছি। আমরা যদি এইভাবে আসি লোকমান সাহেব, আপনাকে যদি এইভাবে আমরা আপনার কাছে, আপনি তো একটা পলিটিক্সের সাথে ওতপ্রোতভাবে জড়িত, আপনি তো জনগণের পালস বুঝেন, মানুষের পালস বুঝেন, যারা আন্দোলন করেছে। আমিও সেখানে স্টে করলাম, আমি আন্দোলন করেছি দীর্ঘ 15 বছর জীবনের ঝুঁকি নিয়ে, এটা সবাই জানে, পৃথিবীর সবাই জানে আমি করেছি, আমি একজন যোদ্ধা। আপনিও তো সেই ধরনের লোকদের সাথে চলাফেরা করছেন, উঠছেন বসছেন। পলিটিশিয়ান হিসাবে আপনাদের দলীয় দৃষ্টিকোণটা তো জনগণে কি চায় সেটাতে কি হবে, তাই নয় কি? আপনারা কি পলিটিশিয়ান হিসেবে ভাবছেন যে এই আগামী নির্বাচন যত দ্রুত হোক, এই হওয়ার পরে দেশ মুক্তি পাবে? দেখেন, আমাদের কিন্তু এই স্টেটমেন্ট বা আমাদের যে স্ট্যান্ডটা, আমরা ইলেকশন অথবা সংস্কার এটাকে আমরা বিচ্ছিন্নভাবে দেখতেছি না। আমরা 5 আগস্ট বিপ্লবের ভিতর দিয়ে যখন একজন জালিম এবং ফেসিস্টকে, গণহত্যাকারীকে বাংলাদেশ থেকে বিতাড়িত করেছি, সাথে সাথে আমরা মনে করেছিলাম এবার আমাদের মনে মুক্তি হলো। কিন্তু অল্প সময়ের ব্যবধানে আমরা আবার ফিল করতেছি না, আমাদের মুক্তি এখনো চূড়ান্ত হয় নাই। আমাদের আবার সংগ্রামের জন্য আবার নিজেদেরকে প্রস্তুতি নিতে হচ্ছে। এটা আবহমান কাল ধরেই এই সংগ্রামের ভিতর দিয়ে আমাদেরকে চলতে হবে এবং চলতে হচ্ছে। এর ভিতর দিয়ে আমাদেরকে সংস্কারের দাবিগুলো সকল রাজনৈতিক দল, সুশীল সমাজ, স্টেক হোল্ডার, আপনি আমি সবাই মিলে একটা রিকনসিলেশন প্রসেসে আসতে হবে যে এই সংস্কারগুলো হলে পরে আমরা একটা সাস্টেনেবল রাষ্ট্রের গুরুত্ব দেখতে পাবো। আমরা দেখি বারবার একটি নির্বাচন বা সামরিক অথবা অগণতান্ত্রিক নানা পদ্ধতিতে কিছু ভালো কাজ হয়েছে, আবার কিছু কাজ খারাপ কাজ হয়েছে, কিন্তু আমরা দীর্ঘ সময়ের জন্য একটি রাষ্ট্রকে একটি গণতান্ত্রিক সাস্টেনেবল ডেভেলপমেন্টের জায়গায় আমরা এখনো পর্যন্ত পৌঁছতে পারি নাই। আমাদের গ্রাফটা উঠে কেউ টেনে নিয়ে যায়, আবার আরেকজন এসে নিচে নামিয়ে দেয়। এই যাত্রা প্রতিনিয়ত আমরা এই দান্দিক জীবনযাপন করতেছি। আমরা মনে করি খুব ন্যায্যতার সহিত সংস্কারগুলো হওয়া দরকার। সংস্কার পরবর্তী শুধু সংস্কার হলে হবে না, যে পার্টিটা আগামীতে ক্ষমতা আসবে বলে আমরা মনে করতেছি তাদের মাইন্ডসেটটা চেঞ্জ হওয়াও খুব জরুরি। এটা যদি চেঞ্জ না হয়, মানুষের পালস বোঝার ক্ষমতা যদি না হয়, তাহলে আরেকটা দানব আবার জন্ম নেবে। এই দানবের বিরুদ্ধে সকল মানুষ আবার যুদ্ধ করবে, আবার এই যুদ্ধের ভিতর দিয়ে আমরা আবার পতন দেখব। তো এই মুক্তির পথ আমাদেরকে এই সংগ্রামের ভিতর দিয়ে। ধন্যবাদ ইঞ্জিনিয়ার লোকমান আপনাকে। এবার আমরা আবার নুরুল হুদা ডিউকের কাছে আসি। এই আমাদের যে নির্বাচন, এই নির্বাচনে যদি ডিসেম্বরে হয় কিংবা জুনের আগে হয়, আপনি কি মনে করেন রাজনৈতিক দলগুলো যাদেরকে এই নির্বাচনে আর প্রার্থী হিসাবে দিবেন, তাদের সেই যোগ্যতা কি হবে, কি যোগ্যতা নিয়ে তারা ইলেকশন করবে সেটা নির্ধারণ করা উচিত? সংবিধানে আছে যে কোনো নাগরিক সেখানে নির্বাচনে অংশগ্রহণ করতে পারে, ভোট দিতে পারবে, সাংবিধানিক অধিকার। কিন্তু তারপরেও তো কথা থেকে যায়। আপনি অফিসের একটা পিওন নিলেও তো তার একটা যোগ্যতার কথা বলে থাকেন, তাকে 8 পাস হতে হবে, মেট্রিক পাস হতে হবে, শারীরিকভাবে যোগ্য হতে হবে, চঞ্চল হতে হবে, কাজকর্মে হতে হবে, ইত্যাদি ইত্যাদি যোগ্যতা প্রয়োজন। জাতীয় সংসদ নির্বাচনে যেখানে 300 আসনে আপনি জাতির ভাগ্য নির্ধারণের জন্য যাদেরকে বসাবেন, আপনি কি মনে করেন বাংলাদেশের পলিটিক্যাল পার্টিগুলো সেই ধরনের যোগ্যতা সম্পন্ন লোকদেরকে এই মুহূর্তে প্রস্তুত রেখেছে আসন্ন নির্বাচনে অংশগ্রহণ করার জন্য?
ধন্যবাদ। আমাদের গণতান্ত্রিক রাষ্ট্রের মূল উদ্দেশ্যই থাকবে যে নির্বাচিত সরকারকে নির্বাচনের মধ্য দিয়ে তাদের দায়িত্ব বুঝিয়ে দেয়া, এর জন্যই নির্বাচন তো হবেই। নির্বাচনের জন্য এত তড়িঘড়ি তাড়াহুড়া করা না করা সেটা বিষয়বস্তু না। বিষয়বস্তু যে নির্বাচনের পরে যে সরকার দায়িত্ব গ্রহণ করবে সেই সরকারের কোনো জবাবদিহিতা থাকবে কি না। যে ফ্যাসিস্ট সরকারকে আমরা তাড়িয়ে দিয়ে বিতাড়িত করে আবার নতুন কোনো ফ্যাসিস্ট সরকার গড়ে না ওঠে, সেইটাকে আগে নিশ্চিত করতে হবে। জবাবদিহিতা নিশ্চিত করতে পারলেই পরবর্তীতে আমরা এগিয়ে যেতে পারবো। এর জন্য প্রথমে দরকার কি, যে ফ্যাসিস্ট সরকার ছিল এবং তাদের দোসরদের, এদেরকে সম্পূর্ণরূপে রাজনীতির ক্ষেত্রে তারা গণহত্যাকারী, তারা ফ্যাসিস্ট, তারা খুনি, তাদেরকে রাজনীতি থেকে সম্পূর্ণরূপে নিষ্ক্রিয় করতে হবে, তাদেরকে নিষিদ্ধ করতে হবে। প্রথম কথা নিষিদ্ধ করতে হবে। কিসের জন্য? যে তারা আজকে তাদের নেত্রী, তাদের লোকজন বাইরে থেকে সবাই বাইরে পালিয়ে গেছে। এরকম ইতিহাসে তো দেখা যায় না যে 300 এমপি এমনকি জাতীয় মসজিদের খতিব সহ পালিয়ে যায়। তো তার মানে কি, তারা করাপশনের একটা রাজত্ব গড়ে তুলেছিল। সেই জন্য তাদেরকে আগে নীল করতে হবে। নীল করলে কী হবে, দেশে উনি যেটা বলছেন সাস্টেনেবল স্থিতিশীলতা আসবে, বিশৃঙ্খলা দূর হবে। তাহলে একটা পানি যদি ঘোলা করেন তাহলে তো তার তলদেশ দেখা যাবে না। পানিটা যদি টলমল থাকে আপনি তলদেশ দেখতে পারবেন। আপনি দেশের উন্নয়ন দেখতে গেলে আপনাকে দেশটাকে স্থিতিশীল করতে হবে, আর পরে অন্য পদক্ষেপ নিতে হবে। সেই জন্য আমি বলছি যে আগে এদেরকে যারা পঞ্চম বাহিনী, ফিফথ কলামিস্ট, গণশত্রু, দেশের মধ্যে থাকে, দেশের ক্ষতি করে, বিদেশের দালালি করে, তাদেরকে সম্পূর্ণরূপে টোটালি নিষিদ্ধ এবং নিষ্ক্রিয় করতে হবে। তাহলে দেশটার একটা রাজনৈতিক পরিবেশ ফিরে আসলো। আর দ্বিতীয়ত, যে শাসন এবং সংবিধান আমাদের দেশে আছে, সেই শাসন এবং শাসন ব্যবস্থা, সংবিধান ব্যবস্থা ছিল ব্রিটিশের শাসন এবং শোষণ করার জন্য এই জাতিকে, আমাদেরকে শাসন শোষণ করার। এর একটা পুরা সংস্কার দরকার, পুরা পরিবর্তন দরকার। এই পরিবর্তন ছাড়া আপনি কিভাবে মুক্তির স্বাদ, মুক্তির কথা আমরা মানুষকে শোনাবো, মুক্তির পথ আমরা মানুষকে দেখাবো, মুক্তির পথ আমরা নিশ্চিত করব। এই জন্য আমার কথা যে ব্রিটিশ যে শাসন ব্যবস্থা ছিল সেটাকে পরিবর্তন। তার মানে আপনি বলতে চাচ্ছেন বর্তমানে যে সংবিধান আমাদের দেশে আছে, এই সংবিধানটা ব্রিটিশরা কিংবা তাদের ধারাবাহিকতায় আমরা পেয়েছি, তারা এই সংবিধানের মাধ্যমেই দেশের শোষণ করত, শাসন করত, যেটা জনগণ মুক্তির পথ সেখানে দেখতে পায়নি। এবং এই সংবিধান দিয়েই যদি আবার পরবর্তী নির্বাচন হয়, তাহলে সংবিধান সংস্কারের জন্য যে যোগ্যতার প্রয়োজন একজন সংসদ সদস্যকে, আমি লোকমান সাহেবের কাছে যাচ্ছি পলিটিশিয়ান হিসেবে, আপনি সংবিধান সংশোধন করবেন, কেন করবেন এবং কি করবেন, সেই বুঝার সক্ষমতা, সেই কথা বুঝা, সেই জ্ঞান যারা বিভিন্ন পলিটিক্যাল পার্টিতে আসন্ন নির্বাচনে প্রার্থী হতে যাচ্ছে, আপনি কি মনে করেন সেই যোগ্যতা সম্পন্ন লোক যথাযথভাবে প্রত্যেকটা দলে আছে? দেখেন, ধন্যবাদ আপনাকে। আসলে আপনি যে যোগ্যতার কথা বলেছেন, এটা কখনোই ছিল না, কখনোই থাকবে না। এটার একটা কম্পারেটিভলি ডেভেলপমেন্ট হবে। আমি একজন জনপ্রতিনিধিকে শুধুমাত্র সংবিধান বিশেষজ্ঞতার এই পরিচয় দিয়ে সে প্রতিনিধি হয়ে আসবে, এটা একমাত্র ক্রাইটেরিয়া না। আমরা এবার প্রস্তাব করেছি উচ্চতর কক্ষ এবং নিম্নকক্ষ। সেখানে যারা এক্সপার্ট, আমরা মেটোক্রেসি রিক্রুট করব। যারা এক্সপার্ট আসবে তারা উচ্চতর কক্ষে যাবে, আর যারা জনগণের প্রতিনিধিত্ব করবে তারা বিভিন্ন কারণে জনগণ তাদেরকে সিলেক্ট করে। সে খুবই জনবান্ধব, মানুষের খুবই কাজে লাগে, পরোপকারী এবং রাজনৈতিকভাবে কনসাস। তার কয়েকটা যোগ্যতা থাকবে, আবার কয়েকটা যোগ্যতা থাকবে না। এই সব কিছু মিলেই আমাদের ডেভেলপমেন্টের ভিতর দিয়েই আমরা সংসদ সদস্য, জনগণ তার প্রতিনিধিত্ব নির্বাচন করে। আমি মনে করি না একজন সংসদ সদস্যের শুধুমাত্র সংবিধান বিশেষজ্ঞ হওয়ার ভিতর দিয়েই তার সংসদ সদস্য নির্বাচিত হওয়া দরকার। হ্যাঁ, দিস ইজ ওয়ান অফ দ্য প্রাইম ক্রাইটেরিয়া টু আন্ডারস্ট্যান্ড দ্য কনস্টিটিউশন অ্যান্ড টু অ্যাড্রেস অ্যান্ড হোয়াট ইজ দ্য লিমিটেশন। দ্যাট ইজ হোয়াট আই আন্ডারস্ট্যান্ড। হ্যাঁ, আপনি সঠিক বলেছেন। এটা একটা প্রাইম রেসপন্সিবিলিটি। সংসদ সদস্য হিসাবে এদেরকে বলা হয় আইন প্রণেতা। রাইট। আপনি যদি বাংলায় তাদেরকে বলেন আইন প্রণেতা। আমাদের দেশে একটা ভিন্ন পরিবেশ সৃষ্টি হয়েছে শুরু থেকেই।
এমপি হওয়া মানে দণ্ডমুণ্ডের কর্তা হয়ে যায়, Right. দণ্ডমুণ্ডের কর্তা, সে যা বলবে তাই হবে, সে ইচ্ছা করলে চাঁদাবাজি করতে পারবে, সে সঠিক, ইচ্ছা করলে আপনি সঠিকভাবে বলেছেন। রাজনীতির সাথে সাথে সে গুন্ডামি করতে পারবে, মানুষকে মারতে পারবে। এই যে জিনিসগুলো এসে গেছে, আপনি সংক্ষেপে বলবেন, আপনি কি মনে করেন প্রত্যেকটা পলিটিক্যাল পার্টি যারা ফেসিস্ট চলেই গেছে, যারা আছে তাদের সেই মনোভাব আছে যে না আমরা ওই সমস্ত কামে জড়িত হব না, আমরা আইন প্রণয়নের দিকেই বেশি মনোযোগ দিব সুন্দর করে, যাতে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি আমরা ভালো করতে পারি? এবং অন্যতম কাজ একটা দেশের, যদি আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো থাকে, দেশের শান্তিপূর্ণ পরিস্থিতি থাকে, তাহলে উন্নয়ন বাকি সবগুলো এমনি হবে। সেই যোগ্যতা কি আছে আপনাদের? আমরা দল হিসেবে, মানুষ হিসেবে, আবার পলিটিক্যাল পার্টির বিভিন্ন স্টেক হোল্ডার হিসেবে আমি মনে করি যে শুধুমাত্র নির্বাচন এবং সংসদ সদস্য হওয়ার ভিতর দিয়ে আমরা এখনো পর্যন্ত যে চর্চার ভিতর দিয়ে, যে মানসিকতার ভিতর দিয়ে আছি, আমরা সুন্দর একটি বাংলাদেশ উপহার দিতে পারবো না। এখানে অনেকগুলো ইনস্টিটিউশনকে ইন্ডিপেন্ডেন্টলি কাজ করার সুযোগ দিতে হবে। আমি একজন সংসদ সদস্য হলাম, আমি আমার এলাকার নির্বাচিত সদস্য, আমি ওখানকার মাস্তানির টেন্ডার নিয়ে নিলাম, ওখানকার হত্যা গুম সমস্ত কিছুর আমি টেন্ডার নিয়ে নিলাম। এটা দ্বারা তো বাংলাদেশ ডেভেলপ হবে না। আমার কাজের জবাবদিহি করার জন্য যথাযথ স্বাধীন ইনস্টিটিউশনগুলোকে যদি আমরা কাজ করতে দিতে পারি, এবং এই সুযোগ যদি পলিটিক্যাল পার্টিগুলো যদি ফেসিলিটেট করে, রাষ্ট্র যদি ফেসিলিটেট করে, তবেই আমরা এগুলো নিশ্চিত করতে পারবো। আদার দেন আবার সেই পুরনো, আমি খুব ভালো মানুষ, আজকে এখানে কথা বলে গেলাম, আমার চরিত্র সিস্টেমের কারণে দানবী আচরণ হয়ে যাবে, এখানে কেউ রোধ করতে পারবে না। এটা আগেও দেখেছি, খুব ভালো মানুষ যিনি শেখ মুজিবুর রহমান, আজকে অনেকেই ওনাকে ফেসিস্টের আইকনও বলা হচ্ছে, বাট ওনার গণতান্ত্রিক যে যাত্রা ছিল, 69-এর আন্দোলন, 70-এর নির্বাচন, 71-এর মুক্তিযুদ্ধের সংগ্রাম, এত কিছু সত্ত্বেও তাকে কেন এইভাবে অ্যাড্রেস করতে হচ্ছে? কারণ আমরা যে অ্যাবসলিউট পাওয়ার নিতে চাই, যেমন হাসিনা বলতেছে আমার পাওয়ার দরকার, এই পাওয়ার দরকার, এই কথাটাই হচ্ছে নিজেকে স্বৈরতান্ত্রিক ফেসিস করার জন্য এনাফ। তো আমরা যেটা মনে করি সেটা হচ্ছে, দেখেন আপনি এইরূপ এত সুন্দর গণতন্ত্র চর্চা কেমনে করে? কারণ ওখানে মানুষের তার যে জীবন জীবিকা রুটি রুজির জন্য কার উপর ডিপেন্ড করতে হয় না। আজকে আমাদের দেশে ভাড়া করলেই 5 লক্ষ লোককে নিয়ে আসা যায়। এই যে ভাড়া করা লোক পাওয়া যায়, এখানে আমরা সুন্দর একটি ডেমোক্রেটিক সিস্টেম ডেভেলপ করতে পারতেছি না, কারণ এটাই হচ্ছে মাসেল পাওয়ার। আজকে আমরা যদি বিএনপিকে নানাভাবে যদি আমরা অ্যাড্রেস করি, যেমন আমি দেখেছি যে আমরা যারা সহযোদ্ধা ছিলাম, একসাথে আন্দোলন করেছে, পরস্পরকে দোষারোপ করছে না। আমাদের কথা ছিল সবাইকে একসাথে টেনে তোলা। বিএনপির যদি কোনো লিমিটেশন থাকে, জামাত ইসলামের কোনো লিমিটেশন থাকে, এনসিপির লিমিটেশন থাকে, এবিভার্ডের লিমিটেশন থাকে, এই দলগুলো ঐক্যবদ্ধভাবে কথা বলে, কারণ আমরা সবাই, আমাদের কমন শত্রু ছিল আওয়ামী লীগ, তার বিরুদ্ধে আমরা আন্দোলন করে নিজের জীবনের ঝুঁকি নিয়ে 2000-এর অধিক শাহাদাত বরণ করে, হত্যা গুম এগুলোর ভিতর দিয়ে আমরা একটা নতুন রাষ্ট্র পেয়েছি। কিন্তু আমাদের মধ্যে কেন এই বিরোধ চলতে থাকবে? এই জায়গাটাকে আমাদেরকে অ্যাড্রেস করতে হবে। আপনারা যারা নাগরিক সমাজ আছেন, যারা দেশকে ভালোবাসেন, তারা সকল রাজনৈতিক নেতৃবৃন্দের সাথে দাঁড়ে দাঁড়ে কথা বলতে হবে। আসুন আমরা একটা টেবিলে বসি, এই সমস্যাটাকে আমাদেরকে সমাধান করতে হবে, তবেই আমরা একটা সুন্দর বাংলাদেশ। ধন্যবাদ ইঞ্জিনিয়ার মোহাম্মদ লোকমান। আপনার মধ্যে সেই আশা যে এখনো জাগ্রত আছে যে আপনি এমন এক মুক্তির পথ খুঁজে পেতে চাচ্ছেন যেখানে দেশটা আর পিছনের দিকে আর যেতে না হয়। সুপ্রিয় দর্শক, আমরা ছোট্ট একটা বিরতি নিচ্ছি, আমাদের সাথেই থাকুন। প্রিয় দর্শক, আবারও স্বাগত আমাদের মুক্তির কথা অনুষ্ঠানে। এবার আমি নুরুল হুদা ডিউকের কাছে আসছি। বিচার বাংলাদেশে, দেখুন হাজার হাজার লোক গুম খুনের শিকার হয়েছে, হাজার হাজার লোক, 40,000-এর মতো আহত হয়েছে সরকারি হিসাব মতে। একই সাথে যারা গুম হয়েছিল, এই গুম থেকে আবার মুক্তিও পেয়েছে, তারাও মামলার আসামি। তাদের মামলা করেই তো তাদেরকে গুম করা হয়েছে, ধরে নিয়ে গেছে, জেলখানায় নেওয়া হয়েছে হাজার হাজার মানুষকে। তারা মুক্তি পেয়েছে ঠিক, কিন্তু মামলায় হাজিরা দিতে দিতে তাদের অবস্থা খারাপ। তারা কিন্তু ওই মামলা থেকে এখন অব্যাহতি পায়নি, 8 মাস পেরিয়ে গেল। এই প্রসঙ্গে আপনার কি বক্তব্য? ধন্যবাদ। আসলে সব কিছুই মূল বিষয়টা হলো দুর্নীতি। দুর্নীতির কারণেই কিন্তু এই ঘটনাগুলা, এই বিচারের বিলম্বিত বিচার অনাচার পরিণত হয়েছে। আমি ওই কথাটা আবারও বলছি যে সংবিধানের কথা, স্বাধীন দেশ এবং জাতির জন্য স্বাধীন সংবিধান দরকার। সংবিধান এবং সাধারণ ব্যবস্থা যদি ঠিক না থাকে,
তাহলে তো বিচার ঠিক থাকবে না। বিচার ব্যবস্থা সম্পূর্ণ আলাদা হতে হবে। এইখানে কারোর না, সেটা হলো আপনার প্রপোজাল কিংবা আপনি করতেছেন বা সংস্কারের একটা কথা বলছেন, কিন্তু এই পরিস্থিতিতে আপনি সংস্কার করা, সংস্কারের প্রপোজাল দেওয়া, এটা অ্যাকসেপ্ট করা সেটা তো দূরের ব্যাপার, বাট আপনি বিনা কারণে আপনি মামলার আসামি হয়ে আপনি গুম হয়েছিলেন, আপনি দেশ মুক্তি হওয়ার পরে এখনো কিনে সেই মামলার হাজিরা দিতে হচ্ছে আপনাকে। এটা কি বিচার ব্যবস্থার একটা ত্রুটি নয় আমাদের দেশে? এটাই আমি বলতে চাচ্ছি যে বিচার ব্যবস্থার ত্রুটির মূলেই দুর্নীতি। এই দুর্নীতি দূর না করতে পারলে তো আপনি এটার সমাধান কখনোই পাবেন না, আজীবন পাবেন না। এই যে এখন ধরে নিয়ে যারা শাস্তি হয়েছে, যারা শাস্তি ভোগ করছে ফ্যাসিস্ট আমলে, তারা এখনও করছে। হ্যাঁ, কিন্তু এটা দূর না হলে তো হবে না। আপনাকে ছোট্ট একটা, আমি ওই প্রসঙ্গে যাচ্ছি, ছোট্ট একটা কথা বলি। সংবিধানে কি আছে যে সংবিধানে সাংঘর্ষিক কোনো কিছু থাকতে পারবে না, মৌলিক অধিকার মানুষের, তার সাংঘর্ষিক কিছু থাকতে পারবে না। কিন্তু হাজারো সাংঘর্ষিক বিষয় কিন্তু সংবিধানে এখন রয়ে গেছে। সংবিধান সেটাকে নিয়েই সংবিধান চলছে। সাংঘর্ষিক কি একটা বলি, 164 স্পেশাল পাওয়ার অফ অ্যাক্ট। প্রত্যেকটা সরকার এটা ব্যবহার করছে, কেউ কিন্তু এটাকে পরিবর্তন করেনি। মানুষের গণতান্ত্রিক অধিকার, মানুষের ব্যক্তিগত অধিকারকে খর্ব করছে স্পেশাল পাওয়ার অফ অ্যাক্ট। স্পেশাল পাওয়ার অ্যাক্ট এটা ছিল, কিন্তু স্পেশাল পাওয়ার অ্যাক্টে তো তেমন গ্রেপ্তার হচ্ছে না এখন, সেটা বিষয় না। বিষয়টা হলো আপনাকে অন্যায়ভাবে জুলুম করে আপনাকে গ্রেপ্তার করা হয়েছিল, আপনি জেলখানায় ছিলেন, ফ্যাসিস্ট সরকার পতনের পর আপনারা মুক্তি পেয়েছেন, যে এটা মিথ্যা মামলা। সে মিথ্যা মামলা প্রত্যাহার করতে এত সময় লাগছে কেন তাকে বারবার হাজির দিতে হচ্ছে, এটার জন্য টাকা খরচ করতে হচ্ছে, তার পরিবারকে কষ্ট পেতে হচ্ছে কেন? এইটার সম্পর্কে এইটা আপনার সাথে আমি সম্পূর্ণ একমত। কেননা প্রথমে সরকার গঠন হওয়ার পরে আমরা কি দেখেছি, ওনারা ঘোষণা দিয়েছিলেন, কিন্তু আমাদের আইন উপদেষ্টা ঘোষণা দিয়েছিলেন যে ফ্যাসিস্টের আমলে যত কিছু হবে সব কিছু আপনার বাতিল হয়ে যাবে। কিন্তু আপনি যেটা বলছেন এখনও পর্যন্ত এটা হয়নি, এবং আমিও আপনার সাথে একমত। এখনও পর্যন্ত কেন হয়নি, এটা দ্রুততম সময়ের মধ্যে এটা সমস্ত মামলা, ফ্যাসিস্টের যে মামলা দিছিল সেগুলো বাতিল করা হোক, এটাই আমার কথা। এটা কি কোনো আদেশ দিয়ে বাতিল করা যায় না? এটা অবশ্যই নির্বাহী আদেশ দিয়ে কি বলা যায় না যে যারা এই ফ্যাসিস্টের আমলে বিনা অপরাধে যাদেরকে মামলা করা হয়েছিল এবং জেলও খেটেছে বিনা কারণে, তাদের সমস্ত মামলাগুলো বাতিল করা হলো, যেভাবে করা হয়েছে অনেক নেতাদের করা হয়নি? আপনি সেটা কি করা যায় না? অবশ্যই নির্বাহী আদেশের মধ্যে। এখানে আমি জানতে চাবো প্রকৌশলী মোহাম্মদ লোকমানের কাছে, আপনারা তো রাজনীতিবিদ হয়ে কি আপনারা এই ব্যাপারে কখনো সোচ্চার হয়েছেন? কোনো আপনাদের অভিব্যক্তি প্রকাশ করেছেন সরকারের কাছে যে আপনারা কেন সেই নিরীহ লোকগুলোর মামলা তুলে নিচ্ছেন না? দেখেন, আমরা রাজনৈতিক দল হিসেবে আপনি যদি আমাদের বক্তৃতা বিবৃতিগুলো যদি ফলো করেন, আমাদের দলের চেয়ারম্যান, সেক্রেটারি জেনারেল, আপনারা জানেন বেস্টের ফওয়াদ বাংলাদেশে এই জুলাই বিপ্লবকে যিনি অ্যাজ এ স্পোক্সম্যান হিসেবে বাংলাদেশের মানুষের সবচেয়ে এখন বেশি পরিচিত, যিনি ফ্যাসিস্ট আমলের হত্যা, নির্যাতন, গুম নিয়ে সোচ্চার এবং একটি সেকেন্ড রিপাবলিক ঘোষণা করার ক্ষেত্রে যার বক্তব্য সবচেয়ে বাংলাদেশে এখন জনপ্রিয় আকারে দাঁড়ায়, আমরা সবসময় এই কথাগুলো বলে যাচ্ছি এবং এখানে আমরা সুনির্দিষ্টভাবে মামলা প্রত্যাহারের ব্যাপারে সুনির্দিষ্টভাবে কথা বলেছি। আমরা সেই সাথে এই যে ফ্যাসিস্ট হাসিনার দ্বারা সংগঠিত যত হত্যা, গুম যা হয়েছে, এটা গণশুনানির মাধ্যমে জেলায় জেলায় ট্রাইব্যুনাল গঠন করার মাধ্যমে দ্রুত সময়ে বিচার করার আহ্বান করেছি। আমি সেই সাথে আপনি যে ফ্যাসিস্ট আমলে যারা হত্যা, গুম শিকারের মাধ্যমে যারা মিথ্যা মামলার শিকার হয়েছে, দেখেন 5 আগস্টের পরবর্তী যে মামলাগুলো হয়েছে হাসিনা এবং তার পেটুয়া গণহত্যাকারী বাহিনীর বিরুদ্ধে, আমরা ডালাভাবে মিডিয়াতে দেখতেছি অহৈতুক মামলা দিছে, অনেক মামলা দিছে, এভাবে মামলার ব্যাপারে কথাগুলো হচ্ছে। কিন্তু একটা রাজনৈতিক সমাবেশে অথবা ইভেন খালেদা জিয়াকে হুকুমের আসামি করা হয়েছে, এরকম হাজার হাজার নেতাকে একই মামলা আসামি করা হয়েছে, সেগুলো নিয়ে কিন্তু মিডিয়া কোনো সোচ্চার না। আমরা এখনো পর্যন্ত ফ্যাসিস্টের যে চক্র, ওখান থেকে আমরা বের হতে পারি নাই। আমরা আইন উপদেষ্টাকে রিপিটেডলি অনুরোধ করেছি, যারা শুধু রাজনৈতিক বিবেচনায়, আপনি যদি অর্থনৈতিক দণ্ডবিধি যে বিষয়গুলো আছে এগুলোকে বাদ দেন, শুধু রাজনৈতিক যে মামলাগুলো ছিল, আপনি তো ইন ওয়ান সাইডেড একটা অধ্যাদেশের ভিতর দিয়ে এগুলোকে প্রত্যাহার করে দিতে পারেন, এই মামলাগুলো বাতিল করে দিতে পারেন। আমরা আসলে জানি না কি কারণে এগুলো এখনো পর্যন্ত হচ্ছে না, কার ইশারায়।
এখন আমরা হয়ে যাচ্ছি পরস্পরকে ঠেকানোর একটা পজিশনে চলে আসতেছি। এখন তারপরে কাকে আমি দিয়ে- বুঝতে পারছি আপনাদের রাজনৈতিক দলগুলোর মধ্যেও কোনো নিজেদের মধ্যে কোনো আলোচনা হয় না, আপনারা একসাথে হতে পারেন না এখন পর্যন্ত দলগুলো, অন্তর্দ্বন্দ্বে আপনারা ভুগছেন, অথচ প্রধান উপদেষ্টা ডাকলে দৌড়িয়ে চলে যাচ্ছেন। সেখানে যাওয়ার আগে আপনাদের নিজেদের মধ্যে কোনো আলোচনা আমরা দেখতে পাচ্ছি না। এবং আজকে পত্রিকায় এসছে যে এখন পর্যন্ত নিজস্ব যারা আন্দোলনের স্টেক হোল্ডার কিংবা রাজনৈতিক দলগুলো, তাদের মধ্যে কিন্তু এখনো বোঝাপড়া হয়নি এবং বোঝাপড়ার কথা চলছে। আমি একটু করে ইন্টারাপ্ট করি। জি। আমি যেটা দেখেন, আপনি তো শুধু মামলা প্রত্যাহারের বিষয় না, গুরুতর অভিযোগ করেছে চিফ প্রসিকিউশন অফ দ্য অপারেট ট্রাইব্যুনাল জি। যে ইনভেস্টিগেশনের জন্য যাওয়া হয়েছে এবং বোমা ফিট করে রাখা হয়েছে। টাইম বোমা ফিট করে রাখা হয়েছে। হ্যাঁ। এমনকি তদন্তের জন্য রিপিটেডলি অনুরোধ করা সত্ত্বেও তাদেরকে অ্যালাউ করা হয় নাই। এখনো পর্যন্ত এটার বিচার পর্যন্ত আমরা করতে পারি নাই। এটা অবশ্যই আমরা একটি রাজনৈতিক দল হিসেবে আমাদের ব্যর্থতা আমাদেরকেও যেমন স্বীকার করতে হবে, যারা অন্তর্বর্তীকালীন দায়িত্বে আছে তাদের এই ব্যাপারে জবাবদিহির নিশ্চিত করতে হবে। আমরা এই দাবিটাও জানাচ্ছি। আপনি তো মুক্তির কথা বলতেছেন, একটা নির্বাচনের মাধ্যমে কীভাবে হবে। আমরা বিপ্লবের মাধ্যমে যে সরকার পেয়েছি, আমরা সেখানেও কিন্তু জবাবদিহি কোনো পর্যন্ত নিশ্চিত করতে পারতেছি না। এটা আমাদের সামগ্রিক ব্যর্থতা। এবার আসি আমি নুরুল ডিউক, আপনি কি ওনার কথার সাথে একমত? উনি যেটা বললেন, উনি যেটা বলছেন, এই বিচার তবে নিয়ে, বিচার, এটা আমরা কিন্তু উনি বিচার নিয়ে আলোচনা একক করছি। দলের সিদ্ধান্ত দিচ্ছে, কিন্তু আমি আপনার সাথে একমত পোষণ করে বলছি, এই জন্য রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধ হতে হবে, ফ্যাসিস্টের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হবে। ঐক্যবদ্ধ, আপনি যেমন বললেন যে উপদেষ্টা সাহেব যখন ডাকছেন চিফ অ্যাডভাইজার, সবাই চলে যাচ্ছে, যার যার মতো বক্তব্য দিচ্ছে, চলে আসছে। কিন্তু এই যে দেশ গড়া এবং ফ্যাসিস্টদের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া, এই যে বিচার নিশ্চিত করা, যে এখন যে বিচার আছে, আহতদের দেখা, এইগুলোর ব্যাপারে কিন্তু রাজনৈতিক দলগুলোর মধ্যে কোনো ঐক্যমত নাই। এবং আমি আপনার মাধ্যম দিয়ে সবাইকে আহ্বান জানাবো যে রাজনৈতিক দল আপনারা আগে এক হন, ঐক্যবদ্ধ হন এবং এককভাবে আপনারা উপদেষ্টার কাছে যে এই বিষয় নিয়ে নিষ্পত্তি করার জন্য আলোচনা করে, তাহলে ইনশাল্লাহ এটা সমাধান হবে বলে আমি আশা করি। ভেরি গুড, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি লাস্ট একটা ছোট্ট কোশ্চেন আপনার কাছে। আমরা যে বিচার ব্যবস্থার কথা বলছি, আমাদের বিচারক নিয়োগের ক্ষেত্রে যে পদ্ধতি অনুসরণ করা হয়, আপনার রাজনৈতিক দল কি মনে করে এই পদ্ধতি সঠিক আছে? না, আমরা এই ব্যাপারেও আপনি হতে শুনে থাকবেন, আমরা বলেছি আমরা পলিটিক্যাল বিবেচনায় আমরা হাইকোর্ট সুপ্রিম কোর্টে বিচারপতিদের নিয়োগ করতেছি। আমরা জুডিশিয়ারি নিয়োগের ক্ষেত্রেও কোনো না কোনোভাবে, আপনি যদি গত 15 বছরের দেখেন, এনএসআই থেকে শুরু করে যেভাবে স্ক্রুটনি করে আওয়ামী লীগের লোকদেরকে, যারা ছাত্রলীগের রাজনীতির সাথে জড়িত ছিল, তাদেরকে এখানে বসানো হয়েছে। আসলে হাসিনা একটা কথা বলতো, আপনাদের হয়তো ভুলে গেছেন, যে আমি না থাকলে এই দেশ চালাতে পারবে না। আমরা সেই সিমটম নানাভাবে আমরা দেখতেছি। আপনি দেখেন, আপনি বিচার ব্যবস্থার স্বাধীনতা, বাংলাদেশের স্বাধীনতা সাংবিধানিকভাবে নানাভাবে কিন্তু হয়েছে, কিন্তু আপনাকে এটা ফাংশন করতে দেয় নাই। আপনি একজন বিচারক নিজেকে সাবমিশন করতেছে নির্বাহীর কাছে, নিজে নিজে গিয়ে। এই স্বাধীনতা আমরা ব্যক্তি হিসেবে, মানুষ যে আল্লাহ প্রদত্ত একজন স্বাধীন জীব, এই স্বাধীনতাটা আমরা যদি নিজেরা এনজয় না করি, তাহলে তো কোনোদিন কোনো কিছুরই আপনি স্বাধীনতা পাবেন না। আপনি একটা জিনিস দেখেন, ফিলিস্তিনিতে মাইক্রোসফটের টেকনোলজি ইউজ করার অভিযোগে তাদের 2-3 জন এমপ্লয়ি সরাসরি প্রকাশ্য বিশ্ববাসীর সামনে দেখা গেছে, আমি এই চাকরি করব না। জি, আমরা এই পেসিস্ট হাসিনার বিরুদ্ধে গত 15-17 বছরে যেই যত বড় নৈতিক মান হোক, এই নির্বাচন এবং বিভিন্ন ব্যবস্থা, একজন লোককে পদত্যাগ করতে দেখেছি, যে এই লোক, যেমন প্রসিকিউশনের যিনি প্রধান অ্যাডভোকেট তাজুল ইসলাম একটা কথা বলেছে, শুধু একজন পুলিশ, একমাত্র একজন পুলিশকে উনি খুঁজে পেয়েছে যিনি পদত্যাগ করেছে। তাহলে এখন সারা বাংলাদেশের সব পুলিশকে আপনি কিভাবে শাস্তি দেবেন? আমাদের এই যে আমরা নিজেরা স্বাধীন না হওয়ার যে গল্প, নিজেকে নিজে পরাধীন করে ফেলার যে গল্প, এই জায়গায় আমরা আসলে যে ওনারশিপটা ডেভেলপ করতে চাইছি। আমার বাংলাদেশ পার্টির নামকরণ আমরা এই জন্য করেছি। আমরা দেখেছি, আমি আমার অভিজ্ঞতা দেশ বিদেশে ভ্রমণে, বাংলাদেশের বিভিন্ন কমিউনিটির সাথে যখন কথা বলেছি, কেউ এই দেশে থাকতে চায় না। কারণ নানা কারণ, একটু যদি তার কোনো ডেভেলপমেন্ট গুরুত্ব, সে দেশের বাইরে চলে যেতে চায়। ওনারশিপটা আমরা বাংলাদেশের প্রতিটি মানুষের কাছে ছড়িয়ে দিতে চাইছি। ধন্যবাদ প্রকৌশলী লোকমান সাহেব। আমরা আবারও ফেরত আসবো। সুপ্রিয় দর্শক, আমরা ছোট্ট বিরতি নিচ্ছি, আমাদের সাথেই থাকুন। সুপ্রিয় দর্শক, স্বাগতম পুনরায় আমাদের মুক্তির কথা অনুষ্ঠানে। এ পর্যায়ে আমরা আমাদের অতিথিদের কাছে শুনতে চাবো, জানতে চাবো
আমাদের এই দেশের এই যে অশান্তি, প্রতি পদে পদে আমাদের বাধা বিঘ্ন, মারামারি, কাটাকাটি, হানাহানি, রাজনৈতিক বিদ্বেষ, লোভ, হিংসা, অহংকার, এই সব কিছুর মধ্যে আমরা প্রায়শই দেখতে পাই যে আমাদের একটা প্রতিবেশী দেশের ইন্ধন রয়ে গেছে। তারা আমাদের আষ্টে পৃষ্ঠে জড়িত করে রেখেছে তাদের বিভিন্ন কাজের মাধ্যমে। আমি প্রথমেই নুরুল হুদা ডিউকের কাছে জানতে চাই, আপনি তো এই দেশের সমস্ত কিছুই দেখছেন, এই প্রতিবেশী দেশের কেন তারা আমাদের ঘৃণ্য আচরণ করছে? এটা সমস্যাটা কোথায় তাদের? এই প্রশ্ন কিন্তু আমি আমার প্রতিবেশী দেশকেই করি। এটা কিন্তু নতুন কিছু নয়। আজকে 800 বছর আগের থেকেই আমাদের এই বাংলাদেশের উপরে, বাংলার উপরে, তখনও বাংলাদেশ বলা হতো, বাংলা বলা হতো, বঙ্গ বলা হতো, বাংলা সালতানাত বলা হতো। তখন থেকেই কিন্তু দিল্লির একটা আধিপত্য মনোভাব সবসময় ছিল, মুঘল থেকে শুরু করে সবারই। এদের একটা রক্তের সাথে মিশে গেছে, এদেশকে শোষণ করতে হবে, শাসন করতে হবে, নির্যাতন করতে হবে, জ্বালাতন করতে হবে। আর আমরা কি করছি যে ধৈর্যের সাথে তাদেরকে মোকাবেলা করে সৎ প্রতিবেশী সুলভ আচরণ আমরা করছি, কিন্তু তারা কোনো সময় আমাদের সাথে করছে না। কেন? জানা অজানা কারণ নিয়ে তারা প্রতিনিয়ত আমাদের অশান্তি সৃষ্টি করে চলেছে। আজকে বিপ্লবোত্তর সময়ও দেখেন, তারা কিন্তু এখন বিভিন্নভাবে তাদের মিডিয়া, এটা কেমন কথা, প্রকাশ্য মিডিয়া তারা আমাদের বিভিন্ন বিষয়ে নাক গলাচ্ছে। সেটা কোনো সময়ই শোভনীয় নয়, নিন্দনীয়। আমি তাদের কাছে অনুরোধ করব যে আপনাদের দেশ নিয়ে আপনারা থাকেন, আমরা যদি আপনাদের কোনো ক্ষতি করার চেষ্টা করি আপনাদের জানান, আমরা সেটা সমাধান করব। কিন্তু আমাদের ব্যাপারে আপনারা নাক গলাবেন না, আপনারা আপনাদের নিয়ে থাকেন, আমরা আমাদের নিয়ে থাকেন। পারস্পরিক যেভাবে সম্পর্ক গড়ে ওঠে একটি দেশের সাথে অন্য দেশের, অন্যান্য পৃথিবীর অন্যান্য সব দেশের সাথে আমাদের সম্পর্ক আছে, আপনাদের সাথেও সেই সম্পর্ক থাকবে। সম্পর্ক টিকিয়ে রাখা না রাখা আপনাদের উপর নির্ভর করবে, কিন্তু আমাদের কোনো যন্ত্রণা আপনারা দয়া করে অহেতুক কোনো যন্ত্রণা দেবেন না। ধন্যবাদ। এবার আমরা প্রকৌশলী লোকমান সাহেবের কাছে। এই যে প্রতিবেশী দেশের যে ইনফ্লুয়েন্স আমাদের দেশে, তাদের যে অযাচিত হস্তক্ষেপ বিভিন্ন বিষয়ে, এবং তারা বন্ধুত্বের পরিচয় তো আজ পর্যন্ত কোনো কিছুতে পেয়েছেন কিনা, আপনি রাজনীতিবিদ হিসাবে কি মনে করেন? কয়েকদিন আগে আবার ট্রানজিটও বললো আমরা ট্রানজিট করতে পারবো না নেপাল ভুটানে। এই সব কিছু মিলে একটার পর একটা বাধা বিঘ্ন সৃষ্টি করছে তারা। আপনি রাজনীতিবিদ হিসাবে কি মনে করছেন তাদের এই? এটা সামগ্রিকভাবে আসলে আমি যেটা মনে করি, এটা আমাদের রাজনীতিবিদদেরই ব্যর্থতা। যারা রাষ্ট্র পরিচালনা করেছে, একটি দেশের সাথে আরেকটি দেশের সম্পর্ক হয় দুইটা বিষয়ে, একটা হচ্ছে মর্যাদার ভিত্তিতে, আরেকটা হচ্ছে মিউচুয়াল ইন্টারেস্টের ভিত্তিতে। কিন্তু আমরা রাজনীতিবিদরা নিজেদের ক্ষমতা চরিত্রায়িত করার জন্য আমরা প্রতিবেশী রাষ্ট্রের গোয়েন্দা সংস্থা থেকে শুরু করে নানা ধরনের স্টেক হোল্ডারদেরকে এখানে আশ্রয় প্রশ্রয় দিয়েছি। আজকে দেখেন, আপনি 5 আগস্ট পরবর্তী 2-1টা সীমান্ত হত্যা হয়েছে, কিন্তু এখন দেখেন, আপনি খেয়াল করে দেখেন, সীমান্ত হত্যা ধীরে ধীরে কমে যাচ্ছে। আপনি পাকিস্তানের বর্ডারে ভারতের সীমান্ত হত্যা হয়, এটা শুনেছেন, এবং এটার প্রতিক্রিয়া কী হয়? তো আপনি যখন একটা প্রতিবেশী রাষ্ট্র, আপনার বন্ধু রাষ্ট্রের এই সংজ্ঞার ভিত্তি দিয়ে আপনি একটা অন্য ধরনের একটা ডেফিনেশন এখানে তৈরি করেছেন। এখানে আপনার নিজস্ব সিকিউরিটি, আপনার নিজস্ব মর্যাদা, সামরিক বাহিনীর সক্ষমতা, অনেক কিছুর ভিতর দিয়ে একটি প্রতিবেশী রাষ্ট্র আপনাকে কী ধরনের আচরণ করবে তার উপর ডিপেন্ড করে। আমরা যদি সামরিকভাবে যদি শক্তিশালী হই, আমাদের যদি স্বাধীন পররাষ্ট্রনীতি থাকে, তাহলে কোনো রাষ্ট্রই আমাদেরকে চোখ রাঙিয়ে থাকতে পারবে না। আমি মনে করি 5ই আগস্ট বিপ্লবের যে স্পিরিট, সেটা হচ্ছে আমাদেরকে সক্ষমতা অর্জন করা, নিজেদের পায়ে নিজেদের দ্বারা। আমি মনে করি প্রতিবেশী রাষ্ট্রের এইসব ছোটোখাটো অযাচিত এই আচরণগুলো এটা এমনিই শেষ হয়ে যাবে। এবং আমি আরও মনে করি প্রতিবেশী রাষ্ট্রের তারা একটা ঐতিহাসিকভাবে একটি সম্প্রসারণবাদী একটি রাষ্ট্র। আমরা হায়দ্রাবাদের পতন দেখেছি, সিকিমের পতন দেখেছি, কাশ্মীর নিয়ে সমস্যা দেখেছি। তারা একইভাবে আমাদেরকে যদি ট্রিট করে, এটা তাদের রং মেসেজ। বাংলাদেশ 20 কোটি মানুষের স্বাধীন সার্বভৌম একটি রাষ্ট্র, যার অপার সম্ভাবনাময় একটি রাষ্ট্র। এদেশের মানুষ স্বাধীনভাবে যারাই আমাদেরকে এখানে শাসন করতে চাইছে, কেউ টিকতে পারে নাই। আজকে ভারতের পররাষ্ট্রনীতি থেকে শুরু করে সমস্ত কিছুই তারা এখন আবার নতুন করে কাগজ অঙ্কন করতেছে। না, বাংলাদেশকে যেভাবে আমরা ট্রিট করেছি, এই ট্রিটমেন্ট আমাদের রং ছিল। আশা করি স্বাধীনভাবে তারা তাদের পররাষ্ট্রনীতি ডেভেলপ হবে, এবং বাংলাদেশ একটা নতুন যুগের সূচনা করেছে। আমরা ভারতের মাইনরিটি ইস্যুতে
আমরা প্রকাশ্য বিবৃতি দিয়েছি মজলুম এবং ন্যায়বান মানুষ পৃথিবীর সবাই ঐক্যবদ্ধ। এজন্য আমরা এইসব বিজেপির হিন্দুত্ববাদী এই রাজনীতিকে আমরা যেমন ঘৃণা করি, ভারতের জনগণও ঘৃণা করে। আমরা স্বাধীন মর্যাদাশীল একটি পররাষ্ট্রনীতি আগামীতে বাংলাদেশ দেখতে পারবে, এটাই আমি আশা করি। ভেরি গুড। তার মানে আপনি কি মনে করেন, আপনার সর্বশেষ প্রশ্ন আপনার কাছে, আপনি কি মনে করেন আগামী নির্বাচনে নির্বাচিত সরকার ভারতের দাসত্ব থেকে মুক্ত থাকার জন্য সক্রিয়ভাবে সক্ষম একটি সরকার হতে পারবে? কি মনে হয় আপনার? এটা দেখেন, এটা লিডারশিপের উপর ডিপেন্ডেন্ট। আপনি যদি লিডারশিপ, হু ইজ দ্য লিডারশিপ, আগেও আপনাকে বলেছি স্বাধীন বিচার ব্যবস্থার বিচারক গিয়ে যদি নির্বাহী বিভাগের পা চাটে তাহলে তো আপনি কিছু করতে পারবেন না। এখন একইভাবে যদি আমার যদি মনে করি যে আমি যিনি গণতান্ত্রিকভাবে নির্বাচিত হোক, যে কোনোভাবে নির্বাচিত হয়ে এসে যে ভারত সারা ভারত এমন, আমি চলতে পারবো না। আপনি দেখেন এই যে আমাদের যে রমজান গেল, চাল ডাল তেল পেঁয়াজ ভারত দিবে না। আমরা স্বাধীনভাবে বাংলাদেশের কয়েক বছরের ইতিহাসে যদি 20 বছর 2001-এর নির্বাচিত বিএনপি আমল যদি বাদ দিই, 2008 থেকে এই পর্যন্ত এত কম দামে মানুষ ভোগ্যপণ্য পাই নাই। ভারত তো আমাদেরকে কোনো সহযোগিতা করে নাই। ভারতের পেঁয়াজ না আনলে, গরু না আনলে আমরা চলতে পারবো না। সত্যিকার অর্থে যে বিষয়টা আমাদেরকে মানুষ রাজনীতিবিদ হিসেবে আমাদেরকে স্বাধীন সক্রিয়তা বজায় রেখে রাজনীতি করার যে হিম্মত থাকা দরকার, সেটা যদি আমরা ডেভেলপ করতে পারি, আমি অবশ্যই মনে করি ভারত বা অন্য কোনো প্রতিবেশী রাষ্ট্র আমাদের জন্য কোনো ট্রেড না। এটা 20 কোটি মানুষের জনগণ। আপনি সিঙ্গাপুর দেখেন, মাত্র 1 কোটি মানুষও নেই, ছোট্ট একটি রাষ্ট্র, এই প্রান্ত থেকে এই প্রান্ত, সিঙ্গাপুরের $2 একটি রাষ্ট্র। সেই রাষ্ট্র স্বাধীনভাবে পৃথিবীতে সবচেয়ে ইকোনমিক্যালি, পৃথিবীর ওয়ান অফ দ্য হাইয়েস্ট ইকোনমিক একটি রাষ্ট্র হিসেবে কিন্তু টিকে আছে। তার চারপাশেই কি আমার 20 কোটি জনগণকে ভারত দমন করে রাখবে, আমি এটা বিশ্বাস করি না। আমি মনে করি আগামী দিনে যে রাজনীতিবিদরা আসবে তারা জনগণের কাছে জবাবদিহি করবে এবং রাষ্ট্রকে মর্যাদাশীল রাষ্ট্র বানাবে। তার মানে আপনার মতো রাজনীতিবিদ যদি সবাই হয় যে আমরা ভারতীয় আধিপত্যবাদ কখনো মেনে নেব না, তাহলে সে সম্ভব, তাই আপনি বলছেন। এই পর্যায়ে আমি জনাব নুরুল হুদা ডিউকের কাছে আসছি। এই যে ভারতীয় আধিপত্যবাদ দিয়ে আমাদের ব্যাপক আলোচনা হচ্ছে, ব্যাপকভাবে আমরা বুঝতে চেষ্টা করছি, তারা কোনোভাবেই আমাদেরকে বন্ধু হিসাবে গণ্য করছে না। মনে করছিলাম যে এই অন্তর্বর্তীকালীন সরকারের সময় অন্ততপক্ষে তারা হাসিনার ফেসিস্টের বিরুদ্ধে অন্ততপক্ষে একটা বিবৃতি দিবে যে আমরা ভুল করেছি, তাদেরকে সমর্থন করে, সেটাও দেয়নি। আপনি কি মনে করেন তারা কি আদৌ নেক্সট গভর্নমেন্ট আসলেও কি তারা এই আচরণ পাল্টাবে না, কিংবা আমাদের মুক্তির পথে বাধা হয়ে দাঁড়াবে? তারা, আমি আপনাকে আগেই বলেছি যে যুগ যুগ ধরে তারা কিন্তু দিল্লির আধিপত্য, ভারতীয় আধিপত্যটা এই বাংলার উপরে তারা সবসময় রেখেছে এবং ভবিষ্যতেও এটা পরিবর্তন হবে কিনা এটা নিশ্চিতভাবে বলা যাবে না। পরিবর্তন হবে কখন? যখন এদেশের সবাই রাজন্যবর্গ ঐক্যবদ্ধ হয়ে মোকাবেলা করছে, তখন কিন্তু তারা লেজ গুটায় পালাই গেছে। এইভাবে আমাদের জাতিগতভাবে ভারতীয় দালালদের প্রত্যাখ্যান করে এর বাংলাদেশিদের ঐক্যবদ্ধ হতে পারলে ভারতীয় আধিপত্যবাদ এদেশ থেকেও লেজ গুটিয়ে পালাবে, আমার বিশ্বাস এটাই। আপনি কি কোনো আপনার কোনো কিছু বলতে চান যে দেশবাসীর উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ কোনো কথা বলতে চান আপনি? অবশ্যই আমি বলতে চাই, দেখি কি বলতে চান যে আপনারা আগামী নির্বাচন তখনই নিশ্চিত করা হবে, তখনই হবে যখন ওই পার্লামেন্টে আইন প্রণেতারা যাবে। এই সংক্রান্তে কি কোনো আপনার লেখাটাকা আছে নাকি? হ্যাঁ, আমি একটা লিখছি, এটা শোনান আমাদেরকে দেখি। এটা যদি লিখেছেন আপনি, এটা যদি বলেন তাহলে আমি শুনাই। যে আমি একটা মেসেজ একটা লিখছি যে এর জন্য চাই দুর্নীতির শেষ চাই, নিরাপদ দেশ চাই, কথা নয় কাজ চাই, কথা কাজে মিল চাই, নিরাপদ দেশ চাই, অপরাধ মুক্ত শান্তিময় দেশ গড়ার প্রতিজ্ঞায় দুর্নীতির শেষ চাই, ক্ষুধা দারিদ্র মুক্ত স্বাধীন সার্বভৌম সমৃদ্ধশালী আত্মনির্ভরশীল দেশ চাই, জবাবদিহীন শাসক নয়, জনগণের প্রভু নয়, জনগণই সেবক চাই, অন্ন বস্ত্র বাসস্থান শিক্ষা চিকিৎসার অভাব নয়, স্বনির্ভর দেশ চাই, সুনাগরিক হিসাবে গড়ে ওঠার এবং দেশ সেবার সুযোগ ও পরিবেশ চাই, পরিপূর্ণ মৌলিক অধিকার প্রতিষ্ঠার মধ্য দিয়ে প্রত্যেকের প্রাপ্য অধিকার চাই, স্বাধীন দেশ ও জাতির জন্য স্বাধীন শাসন ব্যবস্থা এবং স্বাধীন সংবিধান চাই, প্রতিটি নাগরিককে রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় রাখার পূর্ণ নিশ্চয়তা চাই,
নিজ দেশের প্রতি গভীর ভালোবাসায় স্নাত হয়ে আচ্ছাদিত সবাই এক পতাকায়, সবার জন্য একই নিয়ম, সুযোগ সুবিধাও এক, কারো সাথে কারো তফাৎ নয়। প্রথম থেকে শেষটাই চাওয়া পাওয়া একটাই, খারাপের শেষ চাই, রাহমুক্ত দেশ চাই, ভারত মুক্ত দেশ চাই। ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, আমাদের দুইজন অতিথিদের কাছ থেকে আপনারা যে গুরুত্বপূর্ণ কথাগুলো শুনলেন, কিভাবে আমরা মুক্তির গান গাইতে পারি, মুক্ত দেশ পেতে পারি। আর সেই মুক্তির কথা কিন্তু শুধু রাজনৈতিক মুক্তি নয়, সেই মুক্তির কথা হবে রাজনীতিবিদরা যারা এদেশকে শোষণ করেছে, শাসন করেছে, সাধারণ মানুষের সাথে প্রতারণা করে জিরো থেকে হিরো হয়েছে, হাজার কোটি টাকার মালিক হয়েছে, তারাই যদি আবার আসন্ন নির্বাচনে আবার প্রার্থীপদ পায়, তারা টাকা খরচ করে ঠিকই টাকার জোরে যাতে আবার আইন প্রণেতা না হতে পারে, এমপি না হতে পারে, সেই দায়িত্ব কিন্তু জনগণের। যদি আপনারা সত্যিকার অর্থেই দেশের মুক্তি চান, আপনাদের মুক্তি চান, তাহলে আগামী নির্বাচনে আপনারা সেভাবেই ভোট প্রদান করবেন, যার মাধ্যমে সৎ, যোগ্য, ইমানদার, দেশপ্রেমিক প্রার্থীরা নির্বাচিত হয়ে আমাদের মুক্তি দিবে দেশকে, জাতিকে। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।